মুসলমানেরা এটা করেন। মুসলমানেরা হেলমেট পরেন না, তাদের পকেটে টুপি থাকে, পুলিশ এলেই টুপিটা মাথায় পরে নেয়। মুসলমান বললে তাদের ছাড় আছে। মুসলমানেরা সর্বত্র ছাড় পেয়ে গেছিল। আপনারা জানেন ওরা ভাঙচুর করে, ওরা মসজিদ মন্দিরের সামনে গিয়ে লাফালাফি করে, তাদের কিচ্ছু বলতেন না। এর আগে মাননীয় মুখ্যমন্ত্রী পাশ করা, সেই জন্য ঠিক সেভাবে আমি নিজের প্রতি নিজে বাধা হয়ে দাঁড়াইনি, কিন্তু পুরুষ আইনজীবীরা ব্যাপারটাকে ঠিকভাবে নিতে পারতেন না। তারা আমার পেছনে পেছনে অনেক কথাই বলতেন বলে আমি জানি। যে মারা গেল রেপড হয়ে, তার যারা প্রতিপক্ষ তারা কোটি কোটি টাকার মালিক। এবার বিচার ব্যবস্থা কিন্তু টাকা এবং ক্ষমতা সবসময় হার মানে না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা হার মেনে যায়। সেই কারণেই এখনো পায়নি নির্ভয়া, এখনো তার বিচার পাননি। বা পার্কস্ট্রিট কাণ্ডের সুজেট জানেন, এখন আপনারা সবাই নাম জানেন, কিন্তু মারাই গেলেন। আমাদের মুখ্যমন্ত্রী গিয়ে বলেছিলেন যে এটা ফেক, ছোট ঘটনা, সাজানো ঘটনা। আর কাকলি ঘোষের মতো মানুষ বলেছিলেন যে এটা টাকা পয়সার লেনদেন নিয়ে ঝামেলা। খদ্দেরের সঙ্গে একটা দালাল চক্র তো কাজ করেই, কোটি সমস্ত কোটি দালাল চক্র কাজ করে। তারা ওই পয়সা দিয়ে তাড়াতাড়ি ডেটগুলো নিয়ে নেয়, তারা ইনফ্লুয়েন্স করে একদম। ওনারা তো আইন ভেঙেই অভ্যস্ত, এখন ওনারা ভুলে যাচ্ছেন যে ক্ষমতা নেই, তাতে ওনারা আইন ভাঙছেন। এর ফলে যে উনি আরো বেশি কেসে জড়িয়ে পড়ছেন, এইটুকু বোঝার মতো বুদ্ধি বা শিক্ষা কিছু যে ওনাদের নেই, এটাই প্রমাণ হচ্ছে। এটা তো ঠিক নয়। 29টি পাড়া আছে, এই 29টা পাড়ায় যেন 24 ঘন্টা জল থাকে। আপনি যদি দিয়ে রাখেন না, সেই মানে সাইডে সমস্ত লাইন লাইন বালতি বসিয়ে রেখেছে, ভরা বালতি। কেন জল লাগবে তো মানুষের, জল ছাড়া তো চলতে পারে না। 24 ঘন্টা যদি জল দেওয়া হয়, আর আমি যদি মানুষকে শেখাতে পারি জলটা নষ্ট করো না, জলটুকু নাও, কলটা বন্ধ করে দাও। আইনের লড়াই থেকে মানবতার মঞ্চে এক অনন্য জীবনের গল্প। নমস্কার, আমি রাজীব, আপনি দেখছেন ট্রাভো পডকাস্ট জীবনের গল্প, যা আপনাকে ভাবাবে। আর আমাদের এই অনুষ্ঠানে আজকে বিশেষ অতিথি রুবি মুখার্জি। খুব পরিচিত মুখ, হাইকোর্টের আইনজ্ঞ হিসেবে ভীষণ বিখ্যাত, কিন্তু তারপরও ওনার একটা পরিচয় রয়েছে। আমার প্রথম প্রশ্ন আপনাকে, একজন মহিলা হিসেবে আইন এই পেশায় এসেছেন, তো প্রথমে তো খুব চ্যালেঞ্জ ছিল। হ্যাঁ, আমি তো বহু পুরনো, তো এখন আর ওটা হয় না। তখন পুরুষ আইনজীবীরা ভাবতেন মহিলা আইনজীবী কেন, এই কিছুই জানে না, কিছুই বলতে পারবে না। ভাগ্যক্রমে আমি বলতেও পারতাম, আমি এখন তো বলতে পারি, তখনও বলতে পারতাম। আর যেহেতু ইংরেজিটা আমি মাতৃভাষা, আমাদের গর্ব করে বলতে পারি আমি বহুজন পাশ করা, সেই জন্য ঠিক সেভাবে আমি নিজের প্রতি নিজে বাধা হয়ে দাঁড়াইনি, কিন্তু পুরুষ আইনজীবীরা ব্যাপারটাকে ঠিকভাবে নিতে পারতেন না। তারা আমার পেছনে পেছনে অনেক কথাই বলতেন বলে আমি জানি। গত সরকারে একটার পর একটা ঘটনা হচ্ছে মহিলাদের উপর, আরজি করে ঘটনা, ল কলেজের ঘটনা, এমনকি পার্কস্ট্রিটের ঘটনা, সন্দেশখালী ঘটনা, যেখানে একটা মুখ্যমন্ত্রী মহিলা। তারপরে দেখেছি কোর্টে, সেখানে রাতভর আন্দোলন হয়েছে, রাত জেগেছে কলকাতা, কোর্টে ডেটের পর ডেট পড়েছে, কিন্তু কোনো সেখানে শাস্তি পায়নি। এর কারণটা কি? ক্ষমতা না টাকার অপব্যবহার? ক্ষমতা তো বটেই, একটা কথা কি জানেন তো, স্টেট অর্গানাইজড ক্রাইম সহজে বিচার পায় না। তারপরে টাকা পয়সা, এই যে মেয়েটি নির্ভয়া যে মারা গেল রেপড হয়ে, তার যারা প্রতিপক্ষ তারা কোটি কোটি টাকার মালিক। এবার বিচার ব্যবস্থা কিন্তু টাকা এবং ক্ষমতা সবসময় হার মানে না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা হার মেনে যায়। সেই কারণেই এখনো পায়নি নির্ভয়া, এখনো তার বিচার পাননি। বা পার্কস্ট্রিট কাণ্ডের সুজেট জানেন, এখন আপনারা সবাই নাম জানেন, কিন্তু মারাই গেলেন। আমাদের মুখ্যমন্ত্রী গিয়ে বলেছিলেন যে এটা ফেক, ছোট ঘটনা, সাজানো ঘটনা। আর কাকলি ঘোষের মতো মানুষ বলেছিলেন যে এটা টাকা পয়সার লেনদেন নিয়ে ঝামেলা। খদ্দেরের সঙ্গে টাকা পয়সার লেনদেন নিয়ে ঝামেলা, এই তো ব্যাপার। এই যদি ন্যারেটিভ সেট করে দেওয়া হয়, আইন কি করবে? সে তো জানে যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমি যেতে পারবো না। সাধারণ মানুষ, ডেটের পর ডেট, একটা সাধারণ মানুষ যখন তার সমস্যা নিয়ে আসে আদালতে,
তার ডেটের পর ডেট পড়ে যায়, কিন্তু ক্ষমতাশীলরা দেখা যায় যে তারা খুব দ্রুত ডেট পেয়ে যায় এবং সমস্যার সমাধান হয়ে যায়। এর কারণটা কি, কে দায়ী? একটা দালাল চক্র তো কাজ করেই কোটি, সমস্ত কোটি দালাল চক্র কাজ করে। তারা ওই পয়সা দিয়ে তাড়াতাড়ি ডেটগুলো নিয়ে নেয়, তারা ইনফ্লুয়েন্স করে, একদম ইনফ্লুয়েন্স করে। কেননা একজন বিচারপতি যদি পরপর রেগুলার একটা ডেট করতে থাকে, তখন তিনি শুনবেনও, বিচারও করবেন। এটা হচ্ছে টাকার প্রভাব এবং ক্ষমতারও প্রভাব আছে কোনো কোনো ক্ষেত্রে। এই টাকার প্রভাব আর ক্ষমতার প্রভাবটা যদি বিচার ব্যবস্থার ওপর থেকে কমিয়ে আনা হয়, তাহলে সমস্ত মানুষ একদম ন্যায় বিচার পাবেন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হকার উচ্ছেদ, মানে বিভিন্ন স্টেশনে জবরদখল করে থাকা, তার রাস্তার মুখগুলো বন্ধ করে থাকা, এগুলো পরিষ্কার করার জন্য, সাধারণ মানুষের ভালোর জন্য তিনি হকার উচ্ছেদ করতে গেছিলেন। কিন্তু দেখা গেল কোর্ট অর্ডার দিল, সেটাকে স্টে করিয়ে দিল। এটা আপনার মতে কি ঠিক না ভুল? অবশ্যই ভুল। কেননা একটা ব্যাপার আছে, আমার হকার ভাইদের প্রতি আমার যেটা বলার বক্তব্য, যে তাদেরও করে খেতে হবে, তারা রোজগার করে খাবে, কিন্তু এটা একটা না গাইডলাইন আছে। এত ফিট দূরত্বে এত ফিট নিয়ে হকারি করা, এইগুলোকে যদি হকার ভাইরা মেনে চলেন, তাহলে তো মুখ্যমন্ত্রীকে এই ব্যাপারে হস্তক্ষেপ করতেই হয় না। আর স্টে তো দেখুন, আপনি যদি যান আদালতে, একটা না একটা তো অর্ডার আপনি পাবেন, সেইভাবে স্টে হয়েছে। কিন্তু আমি আমার হকার ভাইদের উদ্দেশ্যে বলবো, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সহযোগিতা করে আপনারা রাস্তার থেকে যেটা আপনাদের প্রেসক্রাইবড ব্যাপার আছে ততটার দূরত্বে বসুন, আর আপনার দোকানটাও ততখানিই করুন যেটা আইনত আপনাকে দেওয়া হয়েছে। তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীকেও খারাপ কাজটা, মানে ওনার জন্য মানুষ যেটা বলছে যে এটা খারাপ কাজ, সেটা করতে হয় না, আর বিচার ব্যবস্থার কাছেও মানুষকে দিতে হয় না। মাননীয় মুখ্যমন্ত্রী আরেকটা আইন ব্যবস্থা করেছে, যারা এতদিন অত্যাচার করে এসেছিল, মানুষের ত্রাস সৃষ্টি করেছিল, যেমন জাহাঙ্গীর থেকে আরম্ভ করে বিভিন্ন তৃণমূল নেতা, তাদের কোমরে দড়ি দিয়ে ঘোরাচ্ছে রাস্তা। তো এর মধ্যে দেখা গেল বিকাশবাবু কিংবা জুনিয়র কেস করলে এটা অন্যায়। আপনি এর ব্যাপারে কি বলবেন? দেখুন, কোমরে দড়ি বেঁধে ঘোরানোটা আইনত চলে না, কিন্তু এখানে একটা ব্যাপার আছে। আপনি যখন অত্যাচারিত হতে শুধু একজন মানুষ না, হাজারে হাজারে মানুষ অত্যাচারিত হতে পিঠটা দেয়ালে ঠেকে গেছিল, তারা তো চাইবেই এটা হোক। এটা তো মানুষের সহজাত প্রবৃত্তি। তাহলে তো কোনো অন্যায় করেছেন বলে মাননীয় মুখ্যমন্ত্রী আমি মনে করি না। এটা হওয়ারই ছিল, এটা হবেই। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক ব্যানার্জি সই জাল কেসে হাজিরা দিচ্ছেন। কয়েকদিন আগে টিভিতে দেখছি, যে গাড়িতে তিনি যাতায়াত করছেন তার দুপাশে দুজন চারজন ঝুলে যাচ্ছে। তাহলে কি উনি আইন ভাঙছেন না? অবশ্যই আইন ভাঙছেন। ওনারা তো আইন ভেঙেই অভ্যস্ত। এখন ওনারা ভুলে যাচ্ছেন যে ক্ষমতা নেই, তাতে ওনারা আইন ভাঙছেন। এর ফলে যে উনি আরো বেশি কেসে জড়িয়ে পড়ছেন, এইটুকু বোঝার মতো বুদ্ধি বা শিক্ষা কিছু যে ওনাদের নেই, এটাই প্রমাণ হচ্ছে। এটা তো ঠিক নয়। কেন, তোমাকে তো আইন মেনে চলতেই হবে। তুমি তো এখনো তো এমপি, তুমি এখনো আইনসভার সদস্য, তাহলে তো তোমাকে আইন মানতে হবে। তুমি যদি আইন না মানো, আমি আইন মানবো কেন? আমি বলবো অভিষেক ব্যানার্জি করেছে, আমার করতে অসুবিধা কোথায়? উনি যদি ধরা না পারেন, আমাকে ধরছেন কেন আপনারা? এটা তো বলবেই লোকে, না? এই যে ধরা পড়ার কথাটা বলছেন, আমরা মাস চারেক আগে, ভোটের আগে দেখতাম কলকাতার কিছু কিছু অঞ্চলে হেলমেট ছাড়া কিছু মানুষ ঘুরে বেড়াতো। কোনো একটা আন্দোলন নামে সরকারি সম্পত্তি ভাঙচুর হতো, রেল লাইন তুলে দিত, স্টেশন ভেঙে দিত, এবং নাবালক ছেলেরা। আপনাকে যে প্রশ্নটা করেছিলাম, একজন আমি প্রাক্তন জজ সাহেবকেও করেছিলাম। সেই সময় সরকার কোনো বড় স্টেপ নেয়নি, যার ফলে সেটা বেড়ে গেছিল। কিন্তু আবার সেই জায়গায়, পাক সার্কেল জায়গায় আমরা দেখলাম 2 ঘন্টার মধ্যে সেটা শান্ত হয়ে গেল। এই যে দুটো ডিফারেন্সটা, এটা কি করে হলো? একই পুলিশ। আপনি না একটু রেখে দিতে বললেন। আমি একদম সরাসরি বলছি, মুসলমানেরা এটা করেন। মুসলমানেরা হেলমেট পরেন না, তাদের পকেটে টুপি থাকে, পুলিশ এলেই টুপিটা মাথায় পরে নেয়। মুসলমান বললে তাদের ছাড় আছে। মুসলমানেরা সর্বত্র ছাড় পেয়ে গেছিল। আপনারা জানেন, ওরা ভাঙচুর করে, ওরা মন্দিরের সামনে গিয়ে লাফালাফি করে, তাদের কিচ্ছু বলতেন না এর আগের মাননীয় মুখ্যমন্ত্রী। তার কারণ তিনি এদের তোষণ করি, মুসলমান তোষণ করেই তিনি ভোট ব্যাংকটাকে বাড়িয়েছিলেন এবং ভোট পেতেন, এবং তাদের ভোটেই তৃণমূল জিতত, এবং তাদের ভোটেই তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। অতএব পুলিশকে নির্দেশ দেওয়া ছিল মুসলমানদের কিছু করা চলবে না। আমি মুসলমান কথাটা ডেলিভারেটলি উচ্চারণ করছি, কারণ মানুষ জানুক যে কাদের আমরা বলতে চাইছি। আর এখন
মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো পুলিশের ডাইরেকশন দিয়েছেন যে যে অন্যায় করবে হিন্দু মুসলমান নির্বিশেষে তাকে আপনি শায়েস্তা করুন। সেই জন্যই পার্ক সার্কাসের আন্দোলন দেখেছেন 2 মিনিটে থেমে গেল, এখন আর তারা সাহস পাচ্ছে না। আপনি এত বছর আছেন রাজনীতিতে, 3জন মানুষকে দেখেছেন, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা ব্যানার্জি, শুভেন্দুবাবু। শুভেন্দুবাবু খুব কম হয়েছে। এই 3জনের মধ্যে ডিফারেন্সটা কি? আর কারণ এই শুভেন্দুবাবুর সঙ্গে আপনি কি বলবেন? শুভেন্দু দিনের সঙ্গে আসলে বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু একজন নিপাট ভালো মানুষ ছিলেন, ভদ্র মানুষ ছিলেন, ওনার সঙ্গে আমার কিছু বলেন। আর মমতা ব্যানার্জি চোরেদের রানী, চোরেদের রানী, চুরি করে নিজের ভাইপোকে বসিয়েছে, চুরি করে ফাঁক করে দিয়েছে। শুভেন্দুকে আমি খুব বেশি না হলেও অল্প একটু ব্যক্তিগতভাবে জানি। মানুষটা কিন্তু সরল, সোজা এবং নির্বিরোধী ভালো মানুষ এবং আইনের পথে চলতে অভ্যস্ত। তিনি যেগুলো যেগুলো বলছেন ওগুলো কিন্তু তিনি ওনার নিজের জীবন দিয়ে করেছেন। আমি খুব বেশি ব্যক্তিগতভাবে জানি না, কিন্তু খানিকটা ব্যক্তিগতভাবে জানি। সেই জন্যই আমি জানি যে এই মানুষটা এখন তো অল্প দিন হয়েছে, এখন মানুষ কিছু বুঝতে পারছে না। আরো কিছুদিন যাক মানুষ বুঝবে যে একজন মুখ্যমন্ত্রীর মতো মুখ্যমন্ত্রী এসেছেন। ভারতীয় জনতা পার্টি বিজেপি এবছরের 2 দফায় ভোট হলো এবং সেখানে দেখা গেল নিরঙ্কুশ ভোট পেয়েছে, মানে ভোট দিয়েছে মানুষ, এবং যারা ভাবতেও পারেনি সেইভাবেই জিতে এসছে ভারতীয় জনতা পার্টি। আপনিও এর আগেও ভোটে দাঁড়িয়েছিলেন, যে সময় খুব খারাপ অবস্থায়। এবার 208টা সিট জিতেছে। এই সাফল্যের কারণটা কি? এই সাফল্যের কারণ কি জানেন? আগে লোককে ভোট দিতে দেওয়া হতো না। আমি আমার কথাই বলছি, আমি 85 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর ইলেকশন কন্টেস্ট করেছিলাম দেবাশিস কুমারের বিরুদ্ধে। দেবাশিস কুমার, 2 লাইনে বলুন। দেবাশিস কুমার দুর্নীতি এবং অন্যায়ের শেষ কথা। দুর্গাপুজো বিখ্যাত। দুর্গাপূজা বিখ্যাত, এবং এই দুর্গাপূজা করার জন্য সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দেন, সাধারণ মানুষের অত্যন্ত ক্ষতি করে। এবং আরেকটা সব থেকে বড় কথা হলো দেশপ্রিয় পার্ক, সেই পার্কটাতে ইলিগাল কংক্রিট কনস্ট্রাকশন করে পার্কটাকে নষ্ট করে দিয়েছে। এখন তো ত্রিপলা বেরোচ্ছে ওনার ঘর থেকে, বিভিন্ন কিছু হচ্ছে। আচ্ছা, আমি যেটা বলছি, উনি সেই সময় করেছিলেন কি, সমস্ত হাই রাইজ বিল্ডিং গুলোতে তালা লাগিয়ে দিয়েছিলেন যাতে কেউ বেরিয়ে এসে আমাকে কেন অবাঙালিরা যাতে বিজেপিকে ভোট দেবেন, যাতে ভোট দিতে না পারেন, সেই জন্য উনি চেষ্টা করেছিলেন। এছাড়া আরো অনেক রকম আনফেয়ারনেস উনি অ্যাডপ্ট করতেন। কিন্তু আমরা তখনই বলেছিলাম এইবারের ভোটে যদি মানুষ নির্ভয়ে বেরিয়ে ভোট দিতে পারে, তৃণমূল জিততে পারবে না। আপনারা দেখেছেন 92 থেকে 95% মানুষ ভোট দিয়েছে। তার কারণ কি? মানুষ এবার নির্ভয়ে বেরোতে পেরেছে। আগে 35% মুসলমানরাই রাজ করত, এবার 65% হিন্দুরা বেরিয়ে ভোট দিয়েছে। তাতে যেটা ছিল এবং জিতেছে হিন্দু ভোটে, সনাতনী ভোটে আমরা সনাতনীরা জিতেছি। এখন দেখা যাচ্ছে খবরের কাগজে দেখছি তৃণমূলের যারা 80 জন বা 85 যারা ছিল তার মধ্যে কিছু চলে আসছে, অনুমোদন করছে, এবং বিজেপি বলছে তাদের নেই। এই যে আপনি বললেন কাকুলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, এটা কি ঠিক হচ্ছে? মানে রাজনীতি কি ঠিক হচ্ছে যে দুর্নীতিগ্রস্ত এমএলএ বা এমপিরা যারা লড়াই করতে বিজেপির এগেন্স্টে, আপনারা লড়াই করছেন, তারা আবার বিজেপিতে আসার চেষ্টা করছে? চেষ্টা করছেন, কিন্তু তাদেরকে এমএলএ এমপি হিসেবে নেবে না ওই পেছনের সারিতে নেবে, সেটা হচ্ছে দেখার জিনিস। আর একটা কথা বলি, আপনি যদি অন্যের দল থেকে না লোক নেন আপনার দল বাড়বে না। আর অন্যের দলকে যদি আপনি উইক করতে চান তাহলে আপনাকে তাদের নিতেই হবে, কিন্তু নিয়ে কি করতে হবে সেই প্রায়োরিটি আর দেওয়া চলবে না। না, যারা এতদিন মার খেয়েছে, লড়াই করেছে, প্রায়োরিটিটা তারা পায়, তারা আসুক না, সে পেছনের সারিতে বসুক না, তাতে আমার কোনো আপত্তি নেই। আপনাকে যদি বলা হয় যে আপনার যে ওয়ার্ড হচ্ছে সে আপনি সেখানে জিতে গেলেন, তাহলে আপনি কি কি উন্নয়ন করবেন, সেই জায়গাটা কি কি ডেভেলপমেন্ট করবেন? আপনার তো একটা স্বপ্ন থাকে, ড্রিম, জাস্ট আপনি সেটা যদি বলেন কি কি করতে চান? প্রথমত গ্রিনারি নষ্ট করে দিয়েছে 85 নম্বর ওয়ার্ড। দেশপ্রিয় পার্কগুলো, হ্যাঁ, সেটাকে আমি ফিরিয়ে আনতে চাই। পার্কগুলো মানুষেরা, বিশেষত বয়স্ক মানুষেরা মর্নিং ওয়াক করতেন, সেই জায়গাটাকে ফিরিয়ে আনে, কারণ সেই জায়গাটা আর নেই। তারপরে মানুষ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি রক্ষা করুন। আমাদের 85 নম্বর ওয়ার্ডে একজনও মুসলমান নেই, কিন্তু হিন্দুদের মধ্যেও সনাতনীদের মধ্যেও মারামারি আছে, সেটা বন্ধ হোক। রাস্তাঘাটের উন্নয়ন হোক, জল জমা বন্ধ হোক। আরেকটা আমার ভীষণ জরুরি চাওয়া, সেটা হচ্ছে পাড়া। আপনারা যাদের বস্তি বলেন, আমরা তাদের পাড়া বলি। আমার ওয়ার্ডে 29টি পাড়া আছে,
এই 29টা পাড়ায় যেন 24 ঘন্টা জল থাকে। আপনি যদি দিয়ে রাখেন না, সেই মানে সাইডে সমস্ত লাইন লাইন বালতি বসিয়ে রেখেছে, ভরা বালতি। কেন জল লাগবে তো মানুষের, জল ছাড়া তো চলতে পারে না। 24 ঘন্টা যদি জল দেওয়া হয়, আর আমি যদি মানুষকে শেখাতে পারি জলটা নষ্ট করো না, জলটুকু নাও, কলটা বন্ধ করে দাও, এইটা যদি হয়, এইটা আমার আর খুব ইচ্ছে, মানে নোংরাটা যাতে পরিষ্কার থাকে, এইটা আমি করতে চাই। যদি আমি টিকিট পাই এবং জিতি, এটাই হলো আমার প্রধান এবং প্রথম প্রায়োরিটি। নতুন জেনারেশনকে বলছে জেনজি, এই নতুন জেনারেশন নিয়ে আপনি কি বলবেন, কি বার্তা দেবেন আপনার এই এত বছরের অভিজ্ঞতা বা সেটা নিয়ে কি বলবেন তাদের? নতুন জেনারেশনকে আমার প্রথম বার্তা দেয়া, পরিবারের প্রতি সম্মান, মানে পরিবারকে সম্মান করতে শেখো। মা বাবাকে সম্মান না করলে তোমরা কিচ্ছু করতে পারবে না। নিজেরা সম্মান করো, নিজেদের লেখাপড়াটা যেই বয়সের যা, নিজেদের লেখাপড়াটা ঠিক রাখো। আর আমি চাইবো যেন পশ্চিমবাংলার ছেলেমেয়েরা চাকরি পান, সেটা যেন আমাদের সরকার করে। চাকরি তোমরা চেষ্টা করো, আর মুখে অশ্রাব্য ভাষা এনো না, বিশেষত বড় বড় মানুষ, তোমার থেকে বয়স্ক মানুষদের সামনে অশ্রাব্য ভাষায় কথা বলো না। আর একটা কথা বলবো, শালীনতা বজায় রাখো। আমি সবগুলো কথা সবাইকে বলছি না, কিন্তু আমি বলছি শালীনতা বজায় রাখো। শালীনতা বজায় রাখার থেকে ভালো কিছু আর হয় না। আর নিজের ধর্মকে সম্মান করতে শেখো। নিজের ধর্মকে যদি সম্মান না করো, তোমার কোনো আইডেন্টিটি নেই। তোমার ধর্মটা কিন্তু একটা ধর্ম যে তোমাকে ধারণ করে, তাকে যদি তুমি সম্মান করো, তোমার আইডেন্টিটি তুমি এমনিই পেয়ে যাবে। এতক্ষণ আমরা শুনছিলাম, আমাদের অনেক অজানা কথা থাকে যেগুলো মনের মধ্যে ঘুরপাক খায়, আমরা উত্তর পাইনি বা পাই না, সেই উত্তরগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম, ওনার কাছ থেকে পেয়ে গেলাম। এরকম অনেক অজানা কথার উত্তর আমরা পাবো এরকম অনুষ্ঠানের দ্বিতীয় অনুষ্ঠানটা হলো, এবং তৃতীয় অনুষ্ঠানটা আমরা পাবো বা চতুর্থ অনুষ্ঠানটা পাবো। তো আজকের জন্য আমাদের বিদায় দিন। ট্রাভো পডকাস্ট জীবনের গল্প আমাদের ভাবাবে। নমস্কার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য।